ডক্টর মীর হাসনাত আলী মহাশয়। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এই সভার যারা সঞ্চালক, আমার মুকদ্দেস ভাই, আসিফ ভাই এবং বিজয় ভাই, প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, এবং আপনারা যারা হরিহরপুরের মানুষ, প্রত্যেককে আমার সালাম, আমার নমস্কার জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমরা এই দলটা কেন করলাম আপনারা জানেন। আপনারা 4 তারিখে হুমায়ুন সাহেবকে বরখাস্ত করার ঘটনাও সব জানেন, এবং এই আমার বয়স এখন 70-71 বছর। এই বয়সে জাতির জন্য এই হুমায়ুন কবির সাহেব যে আন্দোলন শুরু করেছেন তাকে আমরা সমর্থন করে আজকে এই জায়গায় এসেছি। স্বাধীনতার প্রায় 68-78 বছর অতিক্রান্ত। আমরা এতদিনে পশ্চিম বাংলার একটি কান্ডারি খুঁজে পেয়েছি, তার নাম হুমায়ুন কবির। এই কান্ডারিকে আমাদের ফুলে ফলে ভরিয়ে পশ্চিম বাংলাকে সজীব করে রাখতে হবে। আমরা যে অত্যাচারের মধ্যে দিন কাটাচ্ছি আপনারা সবাই জানেন। আপনারা এখন দেখছেন এসআইআর এর কি অত্যাচার, হিন্দু মুসলিম সবার প্রতি অত্যাচার চলছে, বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার চলছে। আমি কালকে একজনকে জিজ্ঞাসা করলাম, কালকে ডেকেছে তাকে ওই এসআইআর এর যে হিয়ারিং হচ্ছে, বলে আপনার মায়ের 6টি কেন সন্তান, তার জন্য হিয়ারিং হবে। চিন্তা করুন কিভাবে অপমান করা হচ্ছে আমাদেরকে। এটা কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্য সরকার মিলে আমাদের এই অপমান করছে। এবং আপনারা জানেন, আমি একটু আগে একজনকে বলছিলাম, আমরা যে রবীন্দ্রনাথকে পেয়েছি, সেই রবীন্দ্রনাথ মায়ের কত নম্বর সন্তান জানেন? 14 নম্বর সন্তান। তো আমাদের মায়েদের কতটা সন্তান হবে তার হিসাব দিতে হবে এখন আমাদের। আচ্ছা বলুন তো, শ্রীকৃষ্ণ তার মায়ের কত নম্বর সন্তান? তার মায়ের 8 নম্বর সন্তান, 8ম সন্তান। তাহলে তাদেরকে এখন সেই জবাব দিতে হবে যে তার মায়ের কটা সন্তান। চিন্তা করুন এই এসআইআর এর অত্যাচার। এরা এই সুরেন্দ্র বলেছিল যে 2 কোটি রোহিঙ্গা আছে, 200 রোহিঙ্গাও খুঁজে পায়নি। এখন মুসলমানদের উপরে এই চাপিয়ে দিচ্ছে, এদেরকে কি করে নাম বাদ দেওয়া যায়? এই আন্দোলনের জন্য এই জবাব আপনারা দিতে চান না, তার জন্যই এই জনতা উন্নয়ন পার্টি, এই হুমায়ুন কবিরের পার্টি। আপনাদের এই জবাব দিতে হবে, এই এসআইআর এর জবাব। এরপরে পরিযায়ী শ্রমিক, এই যে পরিযায়ী শ্রমিকরা আসছে, তারা যে ডেড বডি নিয়ে আসছে, তাদের জন্য কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কথা বলছে না। যে বিদেশে তারা খাটতে গেছে, তারা যে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সেই সরকারের সঙ্গে কোনো কথা বলছে না এই সরকার। কেন না? তারা বেশিরভাগই মুসলমান, বাংলা নয়, বাংলা কথা বলছে, এবং তারা মুসলমান বলে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। এই সরকারের কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। এর জবাব দিতে গেলেও এই জনতা উন্নয়ন পার্টি লাগবে। আপনারা জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসবেন, হুমায়ুন কবির আগামী দিনে এর জবাব দেবে। এই বলে আমি আরো অনেক কথা আছে। আমি ওয়াকফ নিয়ে কাজ করি, ওয়াকফের মিটিং করতে দেয়নি আমাদের বহরমপুরে। এই রাজ্যের প্রশাসন মমতা ব্যানার্জি থেকে বারণ করা হয়েছে যে ওয়াকফের কোন মিটিং মিছিল করতে দেওয়া হবে না। মিটিং করতে হলে দিল্লি যাও। ভাই মমতাকে এবার বলতে চাই, ভাই ভোটটা নিতে গেলেও দিল্লি যাও, এখানে আর কোনো ভোট পাবে না, ভোট দেওয়া হবে না। দিল্লিতে আছে তোমার ভোট। আমরা একটা একটা করে এই যে ওবিসি নিয়ে আপনারা জানেন, আমরা
লড়াই করে 10% মুসলমানদের ওবিসি নিয়ে এসেছিলাম। মমতা ব্যানার্জি কৌশল করে আমাদের ছেলেদের এই চাকরি শিক্ষা সব বন্ধ করে আজকে ওবিসি আমাদের সংরক্ষণ ছিল সেটাকে সমস্ত শেষ করে দিয়েছে। এর জবাব আপনারা দেবেন না। এর জবাব আমরা কিন্তু কারোর মুখ থেকে, না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল, কারোর কাছ থেকে জবাব পাচ্ছি না। আগামী দিনে আমাদেরকে ক্ষমতায় আনবেন, আমরা এর জবাব দেব। আগামী দিনে আমরা আবার সংরক্ষণ ফিরিয়ে আনবো। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বলুন, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। ধন্যবাদ। বিহারি অঞ্চলের পক্ষ থেকে আমরা থাকুন, যার মধ্যে রয়েছে ঋষিকল্প মহাপুরুষের ত্যাগ সুন্দর আত্মনিবেদিত রূপ, যার ধ্যান গম্ভীর সাম্য সুন্দর ব্যক্তিত্বের সংস্পর্শে প্রতিদিন হাজার হাজার মানুষ তার পতাকা তোলে সামিল হচ্ছেন। সেই ধারা অব্যাহত রেখেই মুর্শিদাবাদ জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের অর্থাৎ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সহসভাপতি, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের যুব সাধারণ সম্পাদক এবং এক সময়ের বহরমপুর লোকসভার শিক্ষক সংগঠনের সভাপতি ছিলেন মুর্শিদাবাদ জেলার একজন পরিচিত তরুণ মুখ হুমায়ুন সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ জনতা উন্নয়ন পার্টির ছায়াতলে এসে উপস্থিত হচ্ছেন। তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তাকে বহন করে নিচ্ছে। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবারে তার সংক্ষিপ্ত আমরা একটু প্রতিক্রিয়া নেব মনিরুল ইসলাম মাস্টারের। সামনে থেকে সাইডে এসো, এই মুকুল সাইডে এসো, সাইডে এসো। আরে 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 সাইডে পিছনে এসো, ভালো হচ্ছে। ছোট স্ট্যান্ড কিনে ছোট স্ট্যান্ডটা বড় কিনতে হবে গো। সামনে গেলে মাথা দেখা যাচ্ছে। যদি বট দিয়েছে সামনে বসে ভালো হবে। ধন্যবাদ ভাই সঞ্চালক মোকাদ্দেস শেখকে। আপনাদের এই হরিহরপাড়ার যিনি ব্লক সভাপতি হয়েছেন ভাই বিজয়, দীর্ঘদিনের সাথী, আমার সংগ্রামী সাথী। আমরা সবাই আজকে যদি মুর্শিদাবাদে কান পাতেন, আপনারাও সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় সংগ্রামের সঙ্গী ছিলেন। আমি পেশা শিক্ষকতা করি। হুমায়ুন ভাই আমার এলাকার আমাদের নেতৃত্ব, নেতা, অভিভাবক, সমস্ত দিক থেকে ওনাকে আমরা মান্যতা দিই এবং মানি। ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমার ওনার কাছে আসা এবং এই দলে যোগদান করা। হুমায়ুন ভাইয়ের উপস্থিতিতে আমি গুটি কথায় কথা বলবো। মঞ্চ উপবিষ্ট যারা আছে সকলকে আমার অন্তর থেকে শ্রদ্ধা। সর্বোপরি হরিহরপাড়ার সমস্ত মানুষ যারা এই মাঠে উপস্থিত হয়েছেন সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাই। जब जब जुल्म होगा तब तब जिहाद होगा, একটা কথা আছে যে যখন যখন অত্যাচার হবে, অবিচার হবে, তখন তখন মানুষ প্রতিবাদে নামবে। এটা যুগে যুগে হয়ে এসেছে। আজকে বর্তমান প্রেক্ষাপটে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অত্যাচার, যেভাবে অন্যায়, যেভাবে অবিচার হচ্ছে, সেই অন্যায় অবিচারের পক্ষে, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আঙুল তুলে কেউ প্রতিবাদ করার মতো সাহস কিন্তু গোটা পশ্চিমবঙ্গে দেখাতে পারেনি। একমাত্র ব্যতিক্রম হলো
আমার আপনার সবার এই হুমায়ুন কবির। উনি দেখিয়েছেন যে শাসক, তোমার গায়ে কোনো জামা কাপড় নেই, তোমার শরীরে কোনো পোশাক নেই, তুমি অত্যাচার করছো, তুমি অন্যায় করছো। কিভাবে? আমি বেশি কথা বলবো না, গুটি কতক পরিসংখ্যান দেব আপনাদেরকে। আপনারা সবাই আজকালকার সোশ্যাল মিডিয়া যুগে মানুষ, সচেতন মানুষ সবাই জানেন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মের মানুষ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সবাই জানি আমরা নাকি দুধের গাই, আমরা মমতা ব্যানার্জির দুধের গাই। আমরা যাই করি তাই করি, ওনারা আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবেন, মানে ওনাদের ঘরের পৈতৃক সম্পত্তি আমরা। গত বামফ্রন্ট জামানার পর থেকে আজকে 2026 সাল, এই 2026 পর্যন্ত কোন কোন জায়গায় মুসলিম সম্প্রদায়ের উনি উন্নয়ন করেছেন আপনারা হাতে কলমে যদি খুঁজে দেখাতে পারেন, তার বিচার মানুষ করবে। আমরা সবাই আজকে অত্যাচারিত হয়েছি বিভিন্ন দিক থেকে, সামাজিকভাবে, আর্থিকভাবে, সমস্ত দিক থেকে মুসলিম সম্প্রদায়কে উনি পিছিয়ে রেখেছেন। বলার মতো অভিযোগের জায়গা এবং যেগুলো বাস্তবে, সেগুলো অনেক কিছু আছে। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। আমরা তো ওবিসি সম্প্রদায়ের মানুষ, তাই না? এই ওবিসি সম্প্রদায়ের মানুষ হয়ে এখানকার যে সমস্ত ইয়ং ছেলে মেয়ে আছে তারা জানে আজকে কত হয়রানির শিকার হচ্ছি আমরা। জ্বলন্ত উদাহরণ ওয়াকফ নিয়ে, আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা জানেন ওয়াকফ নিয়ে যে অবস্থান রাজ্য সরকার নিয়েছে, আগামী দিন এই ওয়াকফের ট্রাইব্যুনালে যেতে হবে আপনাদেরকে। যে সমস্ত মতুয়ালি যারা আছেন তাদেরকে আগামী কোর্টে ছুটতে হবে, তার যে খরচ সেটা নিজেদেরকে বেয়ার করতে হবে। মমতা ব্যানার্জি এই জায়গাতে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে। আমি আজকে প্রথম বেশি কথা বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, জিন্দাবাদ, জনতা কল্যাণ পার্টি জিন্দাবাদ। এসেছে সময় ভাববার, এসেছে সময় চিন্তাধারা বদলাবার। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঝটিকা কাল বৈশাখী তারুণ্যের তেজে উদ্দীপ্ত জীবন এবং যৌবনের পূজারী সেই জননেতা তথা আমাদের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির মহাশয় আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন। প্রিয় সঞ্চালক মুখাধ্যক্ষ, মঞ্চ উপবিষ্ট আছেন আমার মুখে বলতে পারেন ওনারও নাম হুমায়ুন কবির, আমাদের 62 নম্বর ভগবানগোলা বিধানসভার আমাদের দলের প্রার্থী। 22 তারিখে যখন দল গঠন হয়েছিল সেদিন মুর্শিদাবাদ জেলার 5টা কেন্দ্রের প্রার্থী আমি ঘোষণা করেছিলাম। আমি নিজে হুমায়ুন কবির রেজিনগর, সত্য এবং নিকাপ্ত বেলডাঙ্গা দুটো কেন্দ্রে কন্টেস্ট করবো এবং জিতবো ইনশাআল্লাহ। পাশাপাশি হুমায়ুন কবিরকে ভগবানগোলা, আরেকজন 2016 সালে রানীনগরে প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেসের ডাক্তার হুমায়ুন কবির, তাকেও আমি রানীনগরের প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। তিনিও ইনশাআল্লাহ কন্টেস্ট করবে এবং আমাদের পার্টির প্রতীকে তিনিও নির্বাচিত হবে। আর একটা 64 মুর্শিদাবাদ কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ জিতে আছে, তার এগেনস্টেও মনীষা পাঠক পান্ডে, তাকেও আমি প্রার্থী ঘোষণা করেছি। 10টা প্রার্থী ঘোষণা করেছিলাম দলের সূচনার দিনে। এই মুর্শিদাবাদে 22-এর মধ্যে 5, মালদা 12-এর মধ্যে 1, কলকাতার 11-এর মধ্যে 1, পশ্চিম মেদিনীপুরের 13-এর মধ্যে 1 এবং আরো একটা কোথাও করেছিলাম আমার মনে পড়ছিল। টোটাল 10টা কেন্দ্রের প্রার্থী আমি 22 তারিখে ঘোষণা করেছিলাম। তো হরিয়ারপাড়ার আজকের যে মানুষের উপস্থিতি, আমি সবাইকে আমার
আমার দলের পক্ষ থেকে দলের রাজ্য চেয়ারম্যান হিসেবে আপনাদের নতমস্তকে সালাম জানাই, কুর্নিশ জানাই, আদাব জানাই, নমস্কার জানাই। আমাদের 43 বছরের রাজনৈতিক জীবন, আমি সেই 1982 সাল থেকে জাতীয় কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম। টানা 30 বছর সিপিএম এর শাসনকালে কখনো জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, কখনো লাস্ট 10 বছর 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। তাদের পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও, ডিএম, এসপি, এমনকি পঞ্চায়েত স্তরের আধিকারিকদের চোখ রাঙানি সহ্য করে আমরা রাজনীতিতে ঢুকেছিলাম। কোন লোক লালসার কাছে মাথা নত করেনি, কোনো পুরস্কৃত হওয়ার জন্য মানুষকে ভুলে যায়নি। মানুষের ন্যায় এবং নিষ্ঠাকে গুরুত্ব দিয়ে মহান উপরওয়ালা, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ভরসা রেখে 1982 সালে শুরু করেছিলাম জাতীয় কংগ্রেসের একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, যুব কংগ্রেস। টানা বিভিন্ন পদে থেকে এই মুর্শিদাবাদের মাটিতে কখনো আমার নেতা ছিলেন প্রয়াত কাদির রাজা, অতীশচন্দ্র সিনহা, কখনো জলঙ্গির দিকের বাড়ি আজিজুর রহমান সাহেব, ওই খড়গ্রামে বাড়ি, শেরপুরে নগরে বাড়ি আলী হোসেন মন্ডল সাহেব, তিনারা আমাদের নেতা ছিলেন। আমি যখন 82 সালে প্রথম যুব কংগ্রেসে ঢুকি, আপনারা জানেন 77 সালে কংগ্রেস সরকারের পরাজয় হয়। সিদ্ধার্থ শঙ্কর রায় পরাজয় স্বীকার করে 21শে জুন 1977 জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হন। বিরোধী নেতাকে হন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার কৃষি এবং আইন মন্ত্রী আব্দুল সাত্তার সাহেব। লালগোলার নির্বাচিত, তিনি মন্ত্রিত্ব চলে যায়, মুখ্যমন্ত্রী হেরে যায়, সাত্তার সাহেব বিরোধী দলনেতা হয়। 1982 সালে রায়ত আব্দুল সাত্তার সাহেব যখন বিরোধী দলনেতা, আর একজন নেতা যার বাংলাতে উল্লেখযোগ্য নাম আজও জল করে মালদার বুকে, মালদার মানুষরা আজ বরকত আতাউর গনি খান চৌধুরীর নামে আজও ভোট দেয়। আমার মনে আছে 82 সালের 13ই আগস্ট আমাদের ওখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। আমাদের গ্রাম নারকেল বাড়ি, আমাদের ঠিক 300 মিটার দূরে পশ্চিম দিক প্রান্তে হিন্দু গ্রাম মানিকপাড় ঠাকুর বাড়িদের শম্ভুনাথ ঠাকুর, তার জামাই নদিয়া জেলার সেই সময় এসপি, পশ্চিম বাংলা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার নাম ছিল রমেন ব্যানার্জি। যখন আমরা 13ই আগস্ট 1982 সালে, আমার বয়স মাত্র 20 বছর, আমার চাচাতো ভাই প্রয়াত গোলাম মোল্লা, তিনি ছিলেন প্রধান। 77 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলো, কংগ্রেস বলার অধিকার কারো ছিল না। বামপন্থীদের এত দাপট, আমরা সব নির্দলে, আমার ভাইরা, আমার প্রতিবেশীরা কন্টেস্ট করে সোমপাড়া 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান হলো, নারকেল চিহ্ন নিয়ে জিতে গোলাম মোল্লা। সালটা ছিল 1978 সাল, প্রথম পঞ্চায়েত। 78 থেকে 4 বছর পর 82 সাল যখন এই দাঙ্গা হলো, একটা কেস হলো এই দাঙ্গাকে কেন্দ্র করে, 914 নম্বর কেস, বেলডাঙ্গা পিএস রঞ্জিত চক্রবর্তী বলে একজন ওসি ছিল বেলডাঙ্গা, তিনি 914 নম্বর কেস করলো। দাঙ্গা শুরু করলো কারা? এই হিন্দু সমাজের ষষ্ঠী দাস বলে একজন, বসির বলে একজনকে চাঙ্গুলা করে তুলে নিয়ে গিয়ে মারধর করলো। আছরের টাইম, রোজার টাইম, আমরা রোজা করে আছরের নামাজ পড়ে রাস্তায় এসে দেখছি আমাদের বসিরকে তুলে নিয়ে গিয়ে মানিকগড়ের ষষ্ঠী দাস, তার ভাই গঙ্গা দাসরা মারধর করছে। আমরা সবাই তাকে উদ্ধার করলাম। আমরা যখন তাকে উদ্ধার করে রাস্তায় উঠিয়ে আসলাম, আবার দেখছি 300-250 লোক লাঠি ছোটা নিয়ে, তীর নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করলাম,
যখন আমার গায়েও তীর বাঁধলো তখন আমরা অর্ডার দিলাম ঘিরে নাও। গোটা গ্রামকে ঘিরে নিয়েছিলাম, দোতলায় উঠতে বাধ্য করেছিলাম। দোতলা থেকে গুলি ছুটেছে, আমরা নিচে গিয়ে তাদের বাড়িতে বসে থেকেছি, নাম তোকে উঠিয়ে নিয়ে যাবো। এই হুমায়ুন কবির ছিল। কি হলো পরিণতি? বামফ্রন্টের পুলিশ 914 নম্বর কেস, বেলডাঙ্গা পিএস, রঞ্জিত চক্রবর্তী ওসি বেলডাঙ্গা এক তরফা ভাবে অ্যারেস্ট করলো। প্রায় ওই এলাকা থেকে 700 জন মুসলিমকে অ্যারেস্ট করা হলো। হিন্দুরা অ্যারেস্ট হলো কত? মাত্র 37 জন। আমরা এলাম, নুরুল ইসলাম চৌধুরী তখন বেলডাঙ্গার বিধায়ক, 64 নম্বর এখন মুর্শিদাবাদ, তখন 64 নম্বরটা ছিল বেলডাঙ্গা। ওনার কাছে আসলাম, মেন রাস্তা দিয়ে আসতে পারলাম না, হিন্দু গ্রামের মাথার উপর দিয়ে আসতে পারলাম না। একটা 10 কিলোমিটার গ্রাম ঘুরে লোকনাথপুর বলে একটা গ্রাম, সেখান দিয়ে NH-34 এসে বাস ধরে বেলডাঙ্গায় চৌধুরীর বাড়ি এলাম। ছাত্র সাহেবকে চৌধুরী জানালো, ছাত্র সাহেব বলছে যদি ওখানে যেতে হয়, দাঙ্গা থামাতে হয়, তাহলে দেবু ব্যানার্জিকে নিয়ে যেতে হবে। দেবু ব্যানার্জি তখন কারামন্ত্রী আরএসপি দেবু ব্যানার্জি কারামন্ত্রী 82 তিনি বড়ুয়া থেকে জিতে কারামন্ত্রী। ছাত্র সাহেবের সঙ্গে তখন সম্পর্ক ছিল। ছাত্র সাহেব তখন তো মোবাইলের কোনো যুগ ছিল না, ল্যান্ড ফোন। ছাত্র সাহেব ল্যান্ড ফোনে দেবু ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে প্রায় 4 ঘন্টা পরে ছাত্র সাহেবদেরকে সঙ্গে নিয়ে দেবু ব্যানার্জিদেরকে সঙ্গে নিয়ে সেই শক্তিপুরে যাওয়া হলো। দেখা যাচ্ছে এসপি মুর্শিদাবাদ ডিআইজি রমেন ব্যানার্জি রাত্রের মধ্যে চলে এসছে কলকাতা থেকে। তখন এই ডিআইজি কল্যাণী ছিল না, নদিয়া মুর্শিদাবাদের আলাদা ডিআইজি ছিল না, এডিজি লনয়েডার ছিল। তারা সব এসে একতরফা ভাবে মুসলমানদের 737 জনকে অ্যারেস্ট করে বহরমপুরে জেলে পুরলো, আর 37 জন হিন্দু লোককে অ্যারেস্ট করলো। কত পক্ষপাতিত্ব এই মুর্শিদাবাদ জেলার প্রশাসন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 100টার ভিতরে 90টা 95টা মুসলমানদের ভোট পেয়ে তিনি ছোটা দপ্তরের মন্ত্রী, পুলিশ মন্ত্রী। মুর্শিদাবাদ জেলায় 72% মুসলমানের বাস, 27টা থানা, যত অনেক মুসলমান অফিসার আছে তাদের লাইনের পিছন সারিতে দাঁড় করিয়ে রাখছে। 27টা থানার মধ্যে 2টো মাত্র মুসলিম ওসি, একটা সাগরপাড়া 5টা অঞ্চলে একটা থানা, সদ্য 4-5 বছর আগে হয়েছে, সেখানে খুরশিদ আলম বলে একজন ওসি, আর এই পাশে নওদা আমার সালানের ওসি ছিল, সেই কাউসার হোসেন, সে ওসি। দেখুন কি অবিচার, কি পক্ষপাতিত্ব। আর কি মুসলমানদের যোগ্য অফিসার নাই? হরিয়ারপাড়া রাইসির নাম কি? অরূপ রায়। এই অরূপ রায় যেদিন 2001 সালে প্রথম বাঁকুড়ার ছেলে সাব ইন্সপেক্টর হিসেবে ওখানে রেজিনগরে জয়েন করেছিল, তখন আমরা বিরাট বন্যা থেকে আক্রান্ত হয়েছিলাম 2000 সালে। 2001 সালে গৌতম চক্রবর্তী রেজিনগরের ওসি, আর এই অরূপ রায় তখন সাব ইন্সপেক্টর নতুন ভাবে এসে জয়েন করল। এই অরূপ রায়ের সঙ্গে আমরা একসঙ্গে রাত্রিতে হাফ প্যান্ট করে ঘুমিয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। ও পুলিশের চাকরি করেছে, আমরা রাজনীতি করেছি, কংগ্রেস করেছি, সিপিএম এর সরকার, বাধা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সিঙ্গুর নিয়ে 26 দিন রাস্তা ব্লক করে আন্দোলন করলো, ন্যানো কোম্পানিকে গুজরাটে যেতে বাধ্য করলো, তখন ঐতিহাসিক ভুল করলো বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে 26 দিন রাস্তা অবরোধ করে অনশন করতে। প্রণব মুখার্জি বুদ্ধবাবুকে বলেছিল তুমি ভুল করছো, এই মমতাকে দিয়ে এতদিন ধরে আন্দোলন করতে দিচ্ছ। বলে কি করবো দাদা? বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম, রাত্রিবেলায় জল কামানের 5টা গাড়ি পাঠিয়ে জল মেরে ওকে ওর আন্দোলন থেকে হটিয়ে দিতাম। কিন্তু সেদিন বুদ্ধবাবু করেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে আন্দোলন করে, সিঙ্গুর নিয়ে
করে গুজরাটে সানন্দে নিয়ে চলে গেল যে নরেন্দ্র মোদী 2014 সালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ভেতরে সাপোর্ট পেয়ে তার আগে অটল বিহারী বাজপেয়ীকে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডেকে নিয়ে এসে তার মা গায়ত্রী দেবীকে নিজে প্রণাম করল অটল বিহারী বাজপেয়ী, আর মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে পা ধরে প্রণাম করলো। তিনি ব্রিটেন না, আমি আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। আমি 22শে ডিসেম্বর নতুন একটা দল খুলেছি। তিনি যেদিন সাসপেন্ড করছে তাকে দিয়ে করাচ্ছে, তার আগের দিন বহরমপুর সার্কিট হাউসে বসে এখানকার বিধায়ক আলাজ নিয়ামত হাজিকে ডেকে বলছে তোমাকে কাল বহরমপুরের মিটিং এ থাকতে হবে না, তুমি চলে যাও কলকাতা ববি হাকিমের কাছে। বলছেও না যে হুমায়ুন কবিরকে কাল সাসপেন্ড করবে, তুমি ওখানে গিয়ে থাকো। তাকে বলেওনি, তাকে পাঠিয়ে দিয়েছে বহরমপুরে থাকতে হবে না। তাকেও বলেছে চলে যাও, এখানে থাকতে হবে না। আপনারা জানেন আমাকে আগের দিন রাত্রিতেও বলছে মঞ্চে আসতে, সকালবেলায় 8:30টাতেও বলছে মঞ্চে আসতে। আমি যখন 11:10 ওখানে গেছি মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে, আর 11:20 জানতে পারছি নিয়ামত হাজিকে বাঁ পাশে আর ডান পাশে আকরুজ্জামানকে বসিয়ে প্রত্যেকটা গ্রামে যেমন মুসলিমের সঙ্গে লড়াই লাগিয়ে রেখেছে। প্রত্যেকটা ব্লকে যেমন মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, দেশ খাচ্ছে কে মুসলিম, ডিম খাচ্ছে কে মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। এখানে দারোগার সংখ্যা আইসি 10টা, ফারাক্কা থেকে, রঘুনাথগঞ্জ থেকে, ডোমকল থেকে, এই হরিয়ারপাড়া থেকে, কাঁদি, বহরমপুর, বেলডাঙ্গা 10টা আইসি আর 17টা ওসি, দুটো মাত্র ওসি খুরশিদ আলম আর কাউসার। বাকি 25টা যারা ভোগ করছে সব হচ্ছে ওপার বাংলা থেকে আসা, তারা খেয়ে আসা ওই বনগা সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশন, চাকদা সাব ডিভিশনের লোক। তার বাবা মাদেরকে জিজ্ঞেস করুন গা, তারা 1 কোপে পেলে 2 কোপে যাবে না মুসলিমদেরকে করতে। সেই সমস্ত দারোগারা আজকে যখন ঝামেলা করছে তখন গিয়ে এইসব দারোগা বাবুদের হাতে পায়ে ধরতে হচ্ছে। আর আপনাদের সামান্য রোজগারের টাকা কেস খেয়ে আবার কোর্টে যেয়ে খরচ করুন পুলিশের দারোগা বাবুরা পয়সা নিয়ে। আমি আজকে এক দারোগাকে বলেছি একটা সামান্য তার নিচু জায়গা সে গোটা মাটি ফেলবে, ট্রাক্টরে মাটি ফেলেছে, তার জন্য কালী পুজোর পরে এক দারোগা তার সাথে 40,000 টাকা নিয়েছে। নেওয়ার পর বলছে আজ ফেলবা, কাল ফেলবা, পশু ফেলবা, এই হয়ে যাক তাই হয়ে যাক করে সে যখন আর অধৈর্য হয়ে মাটিটা ফেলেছে, সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে জেসিবি নিয়ে সেই মাটি তুলে ফেলছে। বেল আরো অর্ডার মাটি তুলে ফেলতে। আমাকে সেই ছেলেটা এসে বললো যে আমাকে তৃণমূলের ব্লক সভাপতি নিয়েছে 30,000 ফোন পেতে, আর ওই অফিসার নিয়েছে 40,000। আমি কি করবো? আলহামদুলিল্লাহ একটা বোন ভাড়া, তুমি কেনই বা তৃণমূলের সভাপতিকে টাকা দিয়েছ, ওই ফোন করে ডিটেলস আমাকে দাও, তারপর আমি দেখছি সভাপতি করে থাকে। ও সভাপতিগিরি আমি বারবার করবো। আর ওই সেই অফিসারকে বললাম যে আপনি টাকা নিয়েছেন বোনের সাথে এই কাজ করে দেবো বলে, আপনি মাইনে পান না, মমতা ব্যানার্জি আপনাদের মাইনা দেয় না। তো বলছি দেখুন এইভাবে বলেন না, ওর কাজটা করে দেওয়ার কথা ছিল, করতে পারেনি। আপনি যদি বলেন কিছু বলেন না, সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিয়ে আমি টাকা ফেরত দেবো। আর রাত্রে 8টার মধ্যে টাকা ফেরত না দিলে আমি যেদিন ডোমকলে মিটিং করবো 17 তারিখে, অফিসে গিয়ে জেলায় থাকবে বহরমপুরে, সেই দিন কিন্তু এসপি কে সারিরাজের সাথে বৈঠক নেব। কেন পুলিশ টাকা নিবে মুসলমান সমাজ কাছে? মাইনা পাও না, সুযোগ সুবিধা পাও না, খোলাবাজি করছো পাথরের গাড়ি থেকে, বালির গাড়ি থেকে, কয়লার গাড়ি থেকে। এত লুটে তাও তোমাদের পেট ভরে না? এত লুটে পেট ভরে না? তৃণমূল কংগ্রেস সরকারের খোলাবাজির সরকার হয়ে গেছে, চাকরি বিক্রি করার সরকার হয়ে গেছে। লজ্জা করে না মমতা ব্যানার্জি? আমাকে বলছে পোকামাকড়, আমাকে বলছে গদ্দার। আপনি কংগ্রেসের সাথে গদ্দারি করেছিলেন 1997 সালের 9 আগস্ট।
সীতারাম কেশরী। আর রাজীব গান্ধী মারা যাওয়ার পর তার স্ত্রী সোনিয়া গান্ধী কোনো দায়িত্ব না নিয়ে 9 আগস্ট 1997 কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইনডোর করেছিল। আপনি মাত্র 5,000 লোক নিয়ে মেউ রোডে গান্ধী মূর্তির পথদেশে এই তৃণমূল দলটা খুলেছিলেন। আপনার কোনো নামগন্ধ ছিল না সেদিন। যে অসুস্থ হয়ে আছে আজকে বাক্য বের হচ্ছে না, মুকুল রায়, ফরিদুল শেখ, অপূর্ব মজুমদার, নর্থ বেঙ্গলের আরো 2-3 জন ব্যক্তিকে নিয়ে এই তৃণমূলের সেদিন জন্ম হয়েছিল। ডেটটা 9 আগস্ট 1997 সাল। তারপরে আপনি উড়ে এসে জুড়ে বসে চেয়ারম্যান হয়েছেন দলের 1 জানুয়ারি 1998। আমি 22 তারিখে দল খুলেছি। একটা মুসলিমের ছেলে বাংলায় একটা দল খুলে দিল। আপনাদের প্রচন্ড গা জ্বলছে, প্রচন্ড হিংসা হচ্ছে। শুধু ব্রাহ্মণরাই খাবে আর মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শুধু মুসলমানরা মারামারি করবে, লাটালাটি করবে, কোর্টে যাবে, উকিলকে ফিস দেবে। 10 কাঠা জায়গার জন্য একটা মুসলমান আরো 2 বিঘি জায়গা বিক্রি করে মামলা করবে। আপনারা এইসব বুদ্ধি তাদেরকে দেবেন। আমি হুমায়ুন কবির আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করব করব করব। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আর হতে পারবেন না। হ্যাট্রিক করে ফেলেছেন। মানে বিদায় নিয়ে ওই যে জগন্নাথ ধাম নাকি করেছেন, ওখানে গিয়ে হরিনাম করুন, ওখানে গিয়ে বসে বসে হরিনাম করুন। আর আপনার ভাইপুকে প্যারাশুট থেকে দিল্লি থেকে নামিয়ে 2014 সালে ডায়মন্ড হারবার সাংসদ করে দিয়েছে, আবার 19 সালে করেছে, আবার 24 সালে। কল্যাণ ব্যানার্জিকে আমি বলবো, আপনার লজ্জা করে না? আপনার বিবেক জাগে না? আপনার মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেট, আপনি সুপ্রিম কোর্টে কেস লড়েন, রাজ্যের হয়ে কেস লড়েন, আপনাকে প্রক্রিয়াটা 37 বছর ছেলেকে লোকসভার দলনেতা করে দেন। লজ্জা করে না কল্যাণ ব্যানার্জি? আপনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমাদের মতো লোককে উল্টো পাল্টা কথা বলে। হুমায়ুন কবির আল্লাহ আছে সঙ্গে। আর এই মানুষকে সাক্ষী রেখে বলছি, তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে বাংলার মাটি থেকে উচ্ছেদ করব, উচ্ছেদ করব, উচ্ছেদ করব। বাংলার মানুষের যেদিন 27 অক্টোবর 2025 ভারতবর্ষের ইলেকশন কমিশন এই বাংলা সহ 12টা রাজ্যের এসআইআর ঘোষণা করল, কে বলেছিল এসআইআর মানব না? এই মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর মানব না। 4 নভেম্বর থেকে যখন কাজ শুরু হলো, কারা দিয়ে নিল হলো? এই রাজ্য সরকারের পঞ্চায়েতের কর্মী, প্রাইমারি স্কুলের শিক্ষক, আইসিডিএস এর কর্মী, সব কর্মীদেরকে লাগিয়ে দেওয়া হলো এসআইআর এর কাজ করতে। এসআইআর এর কাজে শুভেন্দু অধিকারীরা বলছিল 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে। কত নাম বাদ গিয়েছে ভাই? শুধু বলছিল সব মুসলমান বাদ যাবে। তো মুসলমান কত বাদ গিয়েছে? 58,20,000 বাদ গিয়েছে। ডেথ কেস, যারা মৃত্যু ঘটেছে গত কয়েক বছর, তাদের উচিত ছিল ওই ইলেকশন কমিশনের কর্মচারীদের তাদের নাম বাদ দেওয়া, তারা দেয়নি, গাফিলতি করেছে। তার জন্য 58,20,000 নাম বাদ দিয়েছে। টোটাল ভোটার লিস্ট ছিল কত? 27 অক্টোবর 2025 যেদিন ইলেকশন কমিশন এসআইআর ডিক্লেয়ার করলো, 4:10 শুরু করলো সাংবাদিক সম্মেলন করতে, 4:50 বললো। তারপরে রাত্রি 12টায় ভোটার লিস্টটা ফ্রিজ করে দিল, ভোটার লিস্টটা বন্ধ করে রাখলো। রাত্রি 12টায় 27 সেদিন ছিল ভোটারের সংখ্যা ছিল 7,62,63,533। তার মধ্যে মুসলমান ভোটার কত ছিল? 2,82,500,000। 7,66,533 ভোটার, তার মধ্যে মুসলমান ভোটার হচ্ছে 2,82,500,000। তার মধ্যে বাঙালি মুসলিম কত? প্রায় 50 লক্ষ। 40 লক্ষ তো বটেই 2 কোটি বাঙালি মুসলিম, আর 40 লক্ষ হবে নন বেঙ্গলি মুসলিম। এই যে ববি হাকিম আছে, জাভেদ খান আছে,
গোলাম রব্বানি আছে, এই যে নাজিমুল হক আছে, যাদেরকে রাজ্যসভায় পাঠিয়ে রেখেছে, কাউকে মন্ত্রী করে রেখেছে। একটারই গুরুত্ব আছে, ববি হাকিম। কেন জানেন তো? এই ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান, বিহারি। আর ববি হাকিমের বাবা বিয়ে করেছিল কাকে? এই যে মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জি, তার মাসতুতো বোন ববি হাকিমের মা ছিল মাওলানা আজাদ কলেজে। তার মানে হিসাব করে দেখুন, মমতা ব্যানার্জি আর ফিয়াদ হাকিম নিজের, আমাদের ভাষায় খালাতো ভাই বোন, আর ওদের ভাষায় মাসতুতো ভাই বোন। এই কথাই আছে না, রাজা দান করছে কাকে? রানী। তো চোরে চোরে মাসতুতো ভাই, গোটা রাজ্যটা ভাঙিয়ে খাচ্ছে ববিকে শো করে। ববি জনাব ফিয়াদ হাকিম কলকাতার মেয়র আর আরবান দপ্তরের মন্ত্রী। এই জেলায় হুকের নাম বাবাজি। এক হুকে, হুমায়ুন কবিরের হুকে দেখা যাচ্ছে যে একবার বলছে বেলডাঙ্গায় রোড শো করবো। আমি যখন ঘোষণা করছি বেলডাঙ্গায় রোড শো করো, 17 তারিখে করবা, আমি 48 ঘন্টার মধ্যে 19 তারিখে তোমার ডবল লোক নিয়ে জবাব দেবো। তখন আর ভয় পাচ্ছে, তখন আবার বলছে না বহরমপুরে সভা করবো। 17 তারিখে বহরমপুর সভা করো, আমি দমকলে সভা করব। এরপরেও তোমাকে 22-23 তারিখের মধ্যে বহরমপুরে আবার সভা করে তোমার যা লোক হবে তার ডবল লোক যদি আমি না জোগাড় করতে পারি, আমি মুসলমানের বাচ্চা না, মুসলমানের জন্ম না। অনেক চালাকি তোমরা করেছো এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে। 34 বছর সিপিএম যে চালাকি করেছে, একই রাস্তায় মমতা ব্যানার্জি সেই 2011 সালের 20 মে থেকে এখনো চালিয়ে যাচ্ছে। আর এই যে এসআইআর নিয়ে হিয়ারিং, কোন মুসলিম ভাই আপনারা হিয়ারিং যাবেন না, কেউ যাবেন না। একটা নাম বাদ দেন, একজনের কলার ধরে রাস্তায় নামাবো। 14 ফেব্রুয়ারির আগে এআরও থেকে যারা বিএলই আছে, বিডিও আছে, এসডিও আছে, এসব চালাকি একদম চোরে চোরে মাসতুতো ভাই কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে, ইলেকশন কমিশনের সঙ্গে চুক্তি করে একটা 1000 মুসলিম বুথে 400 হিয়ারিং এর নোটিশ পাচ্ছে, আর 1000 হিন্দু বুথে দেখুন 100 নোটিশ পাচ্ছে। এই চালাকি আমরা ধরে ফেলেছি। আমি তো পরশুদিন কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি, কোন মুসলমান ভাই আপনারা হিয়ারিং এ কোন চিন্তা করবেন না, যাবেনই না, আপনাদের নাম বাদ যাবে না। যারা আপনারা ফর্ম পেয়েছিলেন, আপনারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন, রিসিপ্ট কপি আছে। ইলেকশন কমিশন বা মমতা ব্যানার্জি বা এই জেলা শাসকরা বা চিফ সেক্রেটারিরা কারো ক্ষমতা নাই আপনাদের নাম বাদ দেয়। নাম বাদ দিলে আমরা এক অফিসারকে কলার ধরে বের করবো রাস্তায়। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব, আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব। আননেসেসারি মানুষকে হ্যাকেল করলে, আমি বলেছিলাম মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে, আমরা শান্তিপ্রিয়ভাবে এই শাসকদের বিরুদ্ধে দল করছি। সবার অধিকার আছে দল করা, কোন পছন্দের দল করবে, কে টিএমসিতে থাকবে আর কে টিএমসি ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে আসবে, কে সিপিএম এ থাকবে, কে সিপিএম ছেড়ে জনতা উন্নয়নে আসবে, কে কংগ্রেস করবে। কংগ্রেস তো 50 বছর হয়ে গেল, বাংলার মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। টানা 50 বছর, 1977 সাল, আজকে 2026 সাল, লক্ষ্য করুন, সেই যে হেরেছে 77 সালে জ্যোতিবাবুদের কাছে, আজ পর্যন্ত কংগ্রেস শুধুমাত্র এই মুর্শিদাবাদে এখনো অধীর রঞ্জন চৌধুরী আর মালদাতে ঈশা খান চৌধুরী। প্রথমে 6টা সংসদ ছিল, 35টা বামফ্রন্টের ছিল। 2004 সালে মমতা একা ছিল তৃণমূলের সংসদ, 6 আর 7 আর 35টা লেফট ফ্রন্টে 2004 থেকে 2009। 35 থেকে নেমে এলো বামফ্রন্ট 15তে, 1 থেকে মমতা ব্যানার্জি উঠে গেল 19-এ, কংগ্রেস ছিল 6। ওই দীপা দাসমুন্সি রায়গঞ্জ, মুর্শিদাবাদের 3, মালদার 2, এই 6টা। আজকে একটা ঠিক করছে। ওর বাবা আবু হাসেম খান চৌধুরী 2019 সালে 8,500 ভোটে জিতেছিল।
বিধায়ক ছিলাম। ঈশা খান খুব ভালো ছিল, শিক্ষিত ছেলে, বিদেশে পড়াশোনা করে এসছে, তাকে মানুষ ভোট দিয়েছে, সে সাংসদ হয়েছে। আমার কোনো দুঃখ নেই, কোনো বিরোধিতা নেই, কিন্তু এই কংগ্রেস দল আজকে ঘুরঘুর করে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির পিছে, এদের মুসলিমদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে। আর অভিষেক ব্যানার্জি আবার সকালবেলায় চার্টার ফ্লাইট নিয়ে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর বাসায় চা খাচ্ছে। এ কোন বিচারকারিতা, এ কোন চালাকি? আবার এধারে 15 দিন ধরে মোহন ভাগবত RSS এর 100 বছর পূর্ণ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের। 13ই মে 2011 যেদিন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটেছিল, বুদ্ধবাবু সহ তার তাবড় মন্ত্রীরা হেরে গিয়েছিল, মাত্র 59টা পেয়েছিল। আর কংগ্রেসকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি 182, কংগ্রেস দলের আমরা 42, তার মধ্যে 1/3 এই জেলায় 14 জন কংগ্রেসের, আর বামফ্রন্টের 7। তাহলে কত হয়? 14 × 7 = 21। একটা মাত্র জিতেছিল সাগরদিঘি, তাও আবার কি মুসলিমদের ভোট বিভাজন হয়েছিল। সুব্রত শাহ মাত্র অধীর চৌধুরী তলায় তলায় সাপোর্ট দিয়েছিল, তাই 48,000 ভোট পেয়েছে, জিতে গিয়েছিল। অধীর চৌধুরীর প্রার্থী আমিনুল ইসলাম, প্রাইমারি স্কুলের মাস্টার, ছাত্তার সাহেবের ভাগ্নে, সে পেল 41,000 ভোট। আর একজন CPM এর মুসলিম ক্যান্ডিডেট, সে পেল 39,000 ভোট। আর ওই আসামের আজমল সাহেবের দল, সে পেল 29,000 ভোট। মুসলিম ভোটটা 3 ভাগে ভাগ হলো, আর মধ্যখানে 48,000 ভোট পেয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হলো। কিন্তু এই মুর্শিদাবাদে তৃণমূলের কোনো কলকে ছিল না, কোনো পার্সেন্টেজ ছিল না। আমরা কংগ্রেস সেই 1982 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমরা কংগ্রেসটাই করেছি। সেই কংগ্রেস আমাকে 5 বছরের জন্য মানুষ, রাজনগরের মানুষ আমাকে বিধায়ক করেছিল। এই অধীর চৌধুরীর দুমুখ নীতি, তার বাড়িতে বেশি গুরুত্ব দেওয়া, পার্টিতে উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদ করে আমি 20 নভেম্বর 2012 বিধায়ক পদ ত্যাগ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে, ভরসা রেখে মুর্শিদাবাদের উন্নয়ন করবো বলে আমি তৃণমূলে গেছিলাম। সেদিন আমার ঐতিহাসিক ভুল হয়েছিল এই মিথ্যাবাদী মহিলার শরণাপন্ন হওয়া। আমি 2012 সালের 20 নভেম্বর গেলাম, আমাকে 21 নভেম্বর, সেই সময় রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন সঞ্জয় মিত্র, তিনি আমাকে 20 নভেম্বর 12টার সময় পদত্যাগ করার পর 1 ঘন্টা পরে আমার অ্যাকসেপ্টেড হয়ে গেল। তারপরে ইংলিশ বাজারের কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে মমতা ব্যানার্জি বলল, হুমায়ুন যদি 7 দিনের ডিসিশন নিয়ে বিধায়ক পদ ছেড়ে আসতে পারে, তুমি 6 মাস ধরে বলছো তৃণমূল করবো, আজকেই পদত্যাগ করো। ও আমার পথ অনুসরণ করলো, 2টোর সময় পদত্যাগ করলো, 4টের সময় সঞ্জয় মিত্র চিঠি দিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকেও 21 নভেম্বর 2012 মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য। আমিও সেদিন কৃষকের ছেলে, একটা গ্রামের ছেলে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই সম্মানটা দিয়েছিল। আমি যতদিন বাঁচবো ব্যক্তিগত মমতা ব্যানার্জির প্রতি আমার শ্রদ্ধা থাকবে, কিন্তু রাজনীতির মঞ্চে 1 ইঞ্চি জমি ছাড়বো না, 1 ইঞ্চি জমি ছাড়বো না। মিথ্যাচারী মহিলা, আপনি অনেক মুসলিমদের উপরে, আপনি রেড রোডে যারা আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে ঈদের নামাজ পড়তে, সেই সমস্ত মুসলিমদের মত করতে বলবো, আপনাদের বাড়ির মা বোন মহিলাদের কি রেড রোডে নিয়ে যান, যান, যার অধিকার আছে। ঈদের ময়দানে মুসলিম সমাজের পবিত্র ঈদ উৎসব 1 মাস ব্যাপী রমজান পালন করার পর আমরা খুশির ঈদ পালন করি, সেখানে মুসলিম সমাজের মহিলাদের যাওয়া নিষেধ আছে। আপনি অমুসলিম হয়ে হিজাব পরে কি করে আপনি সেখানে গিয়ে মুসলিমদেরকে দুধেল গায়ে আখ্যাতেন? কি করেছেন মুসলিমদের জন্য? 10,000 খারিজি মাদ্রাসা স্যাংশন করবো বলে ক্ষমতায় এসছেন, কহাজার করেছে? 338 আর 235, এই কটা মাদ্রাসা, তাও আবার আনএডেড লিখে রেখেছেন। আনএডেড লিখার মানে হচ্ছে চালাকি করা। এদের 50,000 ছাত্র ছাত্রীদের মিড ডে মিলটা শুধু পাইল,
যদি আন কথাটা উল্টো করে দেয়, সেলিম সাহেব, পিবি সেলিম সাহেব কেরলের একজন আইএস অফিসার, নদিয়ার ডিএম ছিল, তিনি মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, নবান্নে বসে তিনাকে ফাইল চাপা দিয়ে রাখতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্র সরকার মেজরিটির দলে ওয়াকফ নিয়ে অ্যামেন্ডমেন্ট করলো, সেই অ্যামেন্ডমেন্টে কি আছে? অমুসলিমদের অফিসারদের এই মোতালি কোডে ঢুকিয়ে দিল, পাওয়ার করে দিল। আজকে দেখুন না, যখন তখন আপনার ঈদগাহ, আপনার কবরস্থান, আপনার মাজার, আপনাদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। আমি মুসলমানদের বলবো, যত খুশি তার উপরে 1 নম্বর খতিয়ানে নিয়ে যা। একটা মুসলমানের ওয়াকফ বোর্ডের জায়গায় হাত দিলে আমরা কিন্তু সেই সমস্ত আধিকারিকদের আস্ত রাখবো না, আস্ত রাখবো না। কোন অফিসারের হিম্মত নাই কাগজে কলমে 1 নম্বর খতিয়ানে নিয়ে যান। জায়গায় গেলে আপনার পা কেটে নেওয়া হবে, আপনাদের পা কেটে নেওয়া হবে, মুসলিম সমাজ কেটে নেবে। তার জন্য মুসলিম সমাজ জুডিশিয়ালে গিয়ে আইনি লড়াই করবে, কিন্তু আপনাদের রিয়াদ করবে না। আমি যতক্ষণ বেঁচে আছি, বাংলার মাটিতে 2,82,00,000 ভোট ছিল, 58,000 মাইনাস হয়েছে, তার মধ্যে মাত্র 18,000 মুসলিম আর 40,000 অমুসলিম। মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে এমএলএ দিয়ে মুখ্যমন্ত্রী, সেখানে 44,000 লোকের নাম বাদ দিয়েছে। সেখানে ভোট পোল হয় কত? যে কোনো হিন্দু বুথে এমএলএ ভোট বলুন, এমপি ভোট বলুন, পঞ্চায়েত ভোট বলুন, 1000 হিন্দু বুথে ভোট পোল হয় কত জানেন তো? মাত্র 65 থেকে 70, ম্যাক্সিমাম হলে 72%। আর 1000 মুসলিম গ্রামে ভোট পোল হয়, মামা ভাগ্নের সাথে মারামারি করে, শ্বশুর জামাইয়ের সাথে ঝগড়া করে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে করে এদের জিতানোর জন্য 82 থেকে 88 পর্যন্ত পোল হয়। তাহলে আমরা আছি 32%, আরো 10% ধরে জানবেন আমরা 42%। এই 42% মুসলমান, শতকরা 80টা ভোট যদি মুসলমানদের প্রার্থীকে ভোট দেয়। আমি বলেছি, প্রথম 2011 সালে যখন বামফ্রন্ট সরকার হেরে গেল, তখন সেখানে মুসলমান এমএলএ ছিল সিপিএম, কংগ্রেস এবং টিএমসি ধরে 67টা। 2016-তে মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করলো, একাই লড়ল। কংগ্রেসের এমএলএ সংখ্যা এসে কোথায় দাঁড়ালো? 67 থেকে 57। আবার 2021-এ কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের এমএলএ সংখ্যা 213। মুসলিমের সংখ্যা কত? মাত্র 42। ভাঙড়ের নওশাদকে ধরে 43। কেন? এটা চালাকি না? আপনি শিডিউল কাস্টের কোটা পুজিয়ে দিবেন, ওবিসিদের মুসলমানদের বঞ্চিত করবেন, আপনি শিডিউল ট্রাইবদের মন্ত্রী সবাই কোটা পুজিয়ে দিবেন, আর মুসলমানদের ভেড়া পেয়েছেন যে আপনি এখানে 67 থেকে 57, 57 থেকে 42। আমি হুমায়ুন কবির, আগামী দিনে বাংলার যে ভোট আসছে, 18তম যে বিধানসভা আসছে, ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করবে, তৃণমূলের প্রার্থী তালিকা 42টা এমএলএ আছে। এক হুমায়ুন কবিরের হুকে এখন ভাবতে শুরু করেছে যে 70-80টা প্রার্থী দিতে হবে। আমি বলেছি 90টা মুসলিমদের প্রার্থী দেবো, 294-এর মধ্যে 90টা মুসলিম প্রার্থী দেব, তারাই বিধানসভায় যাবে, 90টা মুসলমান এমএলএ যাবে। আর তোমরা যে কম্পিটিশন শুভেন্দু আর মমতা করছো, ও বলছে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দু সনাতনী, আর তুমি তাদের সাথে কম্পিটিশন করে ওইখানে জগন্নাথ ধাম করছো, আবার এখানে দুর্গায়ন করছো, আবার এখানে প্রতিমার সেলুন দেওয়ার জন্য সেখানে কার্নিভাল করছো, 1 লাখ থেকে 1,10,000 করে দুর্গা পুজোর অনুদান দিচ্ছ। আর মুসলমানদের ওয়াকফ বোর্ডের টাকায় 3,000 টাকা মাসে 3 বার 36, 1,500 টাকা মাসে আজান দেওয়ার মসজিদদের 12, 1.5, 18, দুটো মিলে হয় কত? 54। মুসলমানদের ভেড়া পেয়েছ। আগামী দিনে
চেষ্টা করব তোমাদের। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী চায় না, বাংলার মুসলমানদের অধিকার চায়। হরিয়ার পাড়ার মুসলমানদের অধিকার বুঝে নেব। অমুসলিমদেরও আমরা ঘৃণা করব না, অমুসলিমদেরও আমরা সঙ্গে নেব। আমি 200টা প্রার্থী দেবো বলেছি, প্রথমে 135 বলেছিলাম, তারপরে এত চাপ, সব জায়গা থেকে বলছে আমাকে দলে নে, আমাদের আপনার দলের সঙ্গে আছি। আজকে আস্তে আস্তে দাঁড়িয়েছে 182, 292-এর মধ্যে। আমি সিপিএমকে বলেছি, আপনাদের বিরোধিতা করে অনেক কেস খেয়েছি 30 বছরে। একটানা 82 দিন বহরমপুর সেন্ট্রাল জেলে রাজনীতি করতে গিয়ে জেল খেটেছি, কখনো 22 দিন জেল খেটেছি, কখনো 8 দিন জেল খেটেছি, কখনো 2004 সালে জেলা পরিষদের সিদ্দিকা বেগম সভাধিপতি মশরফ লালবাগের বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষ, তাদের এফআইআর খেয়ে টানা 2 মাস বাড়ি ছেড়ে কলকাতায় ইউপি গেছি হাইকোর্টের জামিন নিয়ে একটা ইলেকট্রিক অফিসারকে মারার জন্য, তবু সহ্য করেছি। আর না, আগামী দিনে হুমায়ুন কবির ঠিক করবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে, আর কোন কোন দপ্তরের মুসলমানরা মন্ত্রীর চেয়ারে বসবে, শপথ নেবে, সেটাও হুমায়ুন কবির ঠিক করবে। আর আপনাদের অধিকার থাকবে না। আপনারা 204টে সিটে লড়াই করুন না, কে শুভেন্দুকে বেশি সিট দেয়, আর আপনি 5-6টা মন্দির করে বসে আছেন সরকারি টাকায়, সেই মন্দির করে আপনাকে কত ভোট দেয়। আর আমি মুসলমান সমাজের টাকায় একটা বাবরি মসজিদ করছি, ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। 1526 সালে বাবরের সেনাপতি মীর বাকি যে বাবরি মসজিদ বানিয়েছিল, 1992 সালের 6 ডিসেম্বর 3 পার্শ্বের উগ্র হিন্দু করসেবক বজরং দলের সদস্য এলকে আদবানি আর মুরলী মনোহর যোশীর নেতৃত্বে কিভাবে উল্লাস প্রকাশ করেছিল, এখনো সেই ছবি আছে। 6 ডিসেম্বর 1992 গোটা বাংলার মুসলমান, গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান, কেউ ভেবেছিল যে আমাদের আর একটা বাবরি মসজিদ তৈরি করার দরকার? মহান আল্লাহ তাআলা আমাকে বলেছে, হুমায়ুন তুমি আগিয়ে চলো, আমি তোমার সাথে আছি। তাই আমার গর্তনের দাম কেউ 1 কোটি টাকা দিচ্ছে ইউপি থেকে, কেউ 2 কোটি টাকা আমার গর্তন মেনে নিয়ে জোরে এলান করছে। আমাকে প্রতিনিয়ত ফোন করে বলছে বাবরি মসজিদ শুরু হওয়ার আগেই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি বলেছি কুছ পরোয়া নেই, হুমায়ুন কবির আছে, হুমায়ুন কবির থাকবে। আল্লাহ যেদিন হুমায়ুন কবিরকে ডেকে নেবে, স্বমহিমায় হুমায়ুন কবির 3.5 হাত কবরের মধ্যে চলে যাবে। আমি কাউকে ডরাই না, কারোর সঙ্গে ভয়ে ডরি না, কোনো পরোয়া করে না। তাই হুমায়ুন কবির সভা প্রথমে হরিয়ার পাড়া দিয়ে শুরু করলো। দলের জন্ম হওয়ার পর আপনারা সবাই জানেন, বাংলায় মুখ্যমন্ত্রীকে বললো হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে মুর্শিদাবাদে দাঙ্গা লাগাতে চাইছে, বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে, তাই হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করে বাড়িতে রাখা হোক। একজন মুসলমানকে দিয়ে জয়নগরের দক্ষিণ 24 পরগনা, তাকে দিয়ে মসজিদ এর যাতে ভিত্তি স্থাপন না করতে পারি কেস করল। উপরওয়ালা সহায় থাকলে যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি, তার ডিভিশন বেঞ্চ 8 তারিখে হিয়ারিং হওয়ার কথা, এই রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই হিয়ারিং আগিয়ে আনলো 5 তারিখে শুক্রবার। পবিত্র জুম্মা পড়ব, তার আগেই হাইকোর্টে কেস উঠলো। প্রধান বিচারপতি বলছে হুমায়ুন কবির কোন অসাংবিধানিক কাজ করেনি, তার মুসলমানদের অধিকার আছে বাংলায় কেন গোটা ভারতবর্ষে মসজিদ বানানো। মুসলমানের বাড়িতে একটা সন্তান জন্মাবে, সেই সন্তানের কি নাম হবে তার বাপ দাদা অন্য কেউ ঠিক করে দেবে। এই মোদীর দলও ঠিক করে দেবে না, মমতা ব্যানার্জির দলও ঠিক করে দেবে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান। আমি মুসলমানের টাকায় মসজিদ করব, আমাকে ডেকে বলছে অভিষেক, আমাকে ডেকে বলছে প্রতীক জৈন, বলছে এই মসজিদ থেকে সরে আসতে হবে। কেন? আপনার পিসি মন্দির করে বেড়াবে,
আপনার পিসি 1,10,000 করে দুর্গা পুজোর চাঁদা দিবে সরকারি টাকায়, আর আমি মসজিদ করবো আমার কমের টাকায়, কাঠির টাকায়, কেন রাখবো? বলছে আপনি এসব করতে গেলেন না, আমরা তাহলে ওটাই হেরে যাবো। কারণ এত মন্দির করছে, হিন্দুরা ভোট দেবে না? বলছে মুসলমানরা আপনার দিকে ভোট দেবে আর হিন্দুরা সব বিজেপিকে ভোট দেবে, আমরা কি করবো? তার দায়িত্ব আমার না। আপনার পিছিয়ে এত মন্দির করতে গেল কেন? আপনার পিছিয়ে এত 1,10,000 করে দুর্গা পুজোর মত খাওয়ার জন্য টাকা দিতে গেল কেন? আপনার পিছিয়ে ওখানে জগন্নাথে পুজো করে তার প্রসাদ নিয়ে এসে রেশন ডিলারদের মাধ্যমে মুসলিমদের ইমান কেড়ে নিতে গেল কেন? আপনারা বলেন, কোন মুসলিম বলতে পারবেন যে আপনি প্রসাদ খাবেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন? হারাম খেলেই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। আপনারা কেউ প্রতিবাদ করেছেন? কিসের জন্য করেন না? কিসের ভয় আপনাদের? আল্লাহর উপরে ভরসা রাখেন। একজন মুসলমান ইমান নিয়ে কবরে যাবে, বেঈমান হয়ে না, ইমানকে মকরু করে না, দুর্বল করে না। কবরেতে গিয়েও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা মনে রাখবেন। আমি হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছি আমি কোনো অমুসলিমের ক্ষতি চাই না, কিন্তু আমার মুসলিমকে কেউ তুলে 18 মার্ক বলবে। 30 এপ্রিল 2024 উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, তিলক পড়া ধরা পড়া মুখ্যমন্ত্রী আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে শক্তিপুর থানায় দাঁড়িয়ে 30 এপ্রিল 2024 আমাকে উদ্দেশ্য করে বললে এখানে দাঙ্গাবাজ নেতা আছে, এই দাঙ্গাবাজ বিধায়ককে, এটা যদি ইউপি হতো তাহলে আমি উল্টা করে টাঙিয়ে 7 পিঠা সিধা করে দিতাম। বললো কে? ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ও যদি বাগাওয়াল হয়, হুমায়ুন কবির বুনো ওল। তা আমি পরের দিন 1 মে সন্ধ্যা 6:30 রেজিনগরের বিধায়ক বক্তৃতা রাখছিল, আর আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিষাণ মান্ডি বড়ুয়া ব্লকে মিটিং শেষ করে ওখান থেকে এসে 7টায় মাইক ধরলাম, এইভাবে বললাম যে যোগীজি এটা ইউপি না, এটা মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদের মহানায়ক বলতে পারেন, মুর্শিদাবাদের রবিন হুড বলতে পারেন, মুর্শিদাবাদের মুসলমানদের একজন হিতাকাঙ্ক্ষী বলতে পারেন। আপনি যদি মুর্শিদাবাদে দাঁড়িয়ে 30,000 বীরভূম থেকে, নদিয়া থেকে, মুর্শিদাবাদের 26টা ব্লক, 8টা টাউন থেকে 30,000 লোক নিয়ে এসে যদি আপনি বলেন আমাকে উল্টো করে টাঙিয়ে সিধা করবেন, আমি হুমায়ুন কবির ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনার 30,000 লোককে ভাগীরথীতে বিসর্জন দিতে পারি না। সেই কথা বলার পর তৃণমূলের কোন নেতা আমার পাশে থেকেছে? এই জেলার আমি বাদে 16-15টা মুসলিম এমএলএ কেউ আমার হয়ে কথা বলেছে? বলেনি। তাবর মুখপাত্র কুণাল ঘোষরা কেউ আমার হয়ে বলেছে যে ইউপি থেকে মুখ্যমন্ত্রী এসে একটা তৃণমূলের বিধায়ককে উল্টো করে টাঙাবো বলছে, মুখ্যমন্ত্রী মমতাকে দাঙ্গাবাজ বলছে, তার বেলায় কথা বেড়ায়নি। আর এখানে আবু তাহেরকে ডেকে, মোহাম্মদ আলীকে ডেকে, এই নিয়ামত হাজিদেরকে ডেকে 3 তারিখে 3রা ডিসেম্বর সন্ধ্যাবেলায় বলছে হুমায়ুন কবিরকে যদি ছেঁকে দেওয়া হয়, দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, মুর্শিদাবাদের মানুষের কাছে আমাদের কোনো ভুল বার্তা যাবে না তো? আরে বাবা, তাবর নেতা আবু তাহের খান, তাবর নেতা লালমোহর এমএলএ মোহাম্মদ আলী, তারপরে বহরমপুরের চেয়ারম্যান, কাদির বিধায়ক, না না হুমায়ুন কবিরকে কাটা করে কেটে দেন, কিছু হবে না। এখন রাতের ঘুম ছুটে দিচ্ছে, এখন ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। এখন যত দিন যাবে মমতা ব্যানার্জির দলের এমএলএরা, ব্লক সভাপতিরা, অঞ্চল সভাপতিরা, বুথের নেতারা দেখবেন ট্যাবলেট খেয়ে রাত্রে ঘুমাবে, কর্পুর থেকে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে। সেটা 22 তারিখ মধ্যে করে নাও, 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই মস্তানি দেখিলাম। 22 তারিখে যদি ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে, 2021-এর মতো 8 দফায় ভোট হবে না। 8 দফায় ভোট হয়েছিল, রোজার টাইমে ভোট হয়েছিল, লাস্ট ভোট আমাদের হয়েছিল ভরতপুর, কাঁদি, খড়গ্রাম, বড়ুয়া, 11টা সিটে। 26 তারিখে হয়েছিল, 26 এপ্রিল
ছিল, আমরা রোজা করে সেই ভোট মানুষের কাছে চেয়ে বেরিয়েছিলাম। 43,583 মার্জিনে এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জিকে কংগ্রেস পার্টিকে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়ে মানুষ আমার পাশে ভোট দিয়েছিল, তাই সেদিন আমি নির্বাচিত হয়েছিলাম। আজকের দিনে বলছি আপনাদেরকে, হুমায়ুন কবির কত তথ্য রাখে, আগামী দিনে 22শে ফেব্রুয়ারির মধ্যে, তারপরে যাবে না, আগে হতে পারে, ডিক্লেয়ার হয়ে যাবে। 45 দিনের হাতে সময় নিয়ে ভোট ডিক্লেয়ার করবে। ভোট ডিক্লেয়ার করার আগেই 400 কোম্পানি, কেন্দ্র বাহিনী, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নামিয়ে দেবে কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন। সেদিন কিন্তু তৃণমূলের ফুটো মস্তানদের মস্তানি সব বন্ধ হয়ে যাবে। অনেকেই আছে দেয়ালে উঠে বসে আছে যে দেয়াল থেকে লাফ মারবো, জনতা উন্নয়ন পার্টির ফ্ল্যাগ ধরে দেবে। অনেকেই আছে, আপনাদের বলছি, আশ্বস্ত করছি। এখন যারা এসছেন আপনাদের আমি স্যালুট জানাই, কারণ অনেক বাধা, অনেক চুলকানি, অনেক ধুমকানি, অনেক কিছু পেতে দেব না, ঘর পেতে দেব না। আমি বলছি 1,20,000 টাকার মমতা ব্যানার্জির সাথে ঘর নিতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার ক্যাডারদের 5,000, 10,000 করে দিতে হয়। আমি বলছি আমাদের পতাকা নিয়ে যারা ভোটে দাঁড়াবে, এই হরিয়ার পাড়া তো প্রার্থী দেব, ভোট দিয়ে জিতাবেন। আমি হুমায়ুন কবির জনতার চেয়ারম্যান বলছি, 1,20,000 না, আগামী দিনে 2 লক্ষ করে টাকা ঘরের জন্য বরাদ্দ হবে। কাউকে 2,000 টাকা চাঁদা দিতে দেব না, চাঁদা তুলতে দেব না, তোলাবাজি করতে দেব না। আর লক্ষ্মীর ভান্ডার যারা ভোট বিরুদ্ধে দেয়, মমতা ব্যানার্জির প্রতীকে বাস দেয়, তারা পায় 1200। আর যারা ভোটের মারামারি করে 80%, 82%, 84% ভোট দেয়, তাদেরকে দেয় 1000। আগামী দিনে সবার জন্য দিব 3,000 করে। 3,000 ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা পরিমলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের টাকা না, রাজ্য সরকারের টাকা। আপনারা কেবল 100 সিট দেন, বুঝে নেবেন আমার সঙ্গে মাসে 3,000 আর 2 লাখ করে ঘরের টাকা, বুঝে নেবেন। কোনো চাঁদা লাগবে না, শুধু ভোটটা দেন নির্ভয়ে, ন্যায়ের পক্ষে ভোটটা দেন, দুর্নীতিমুক্ত সরকারকে উকড়িয়ে ফেলার জন্য ভোটটা দেন। এই যে জোড়া ফুল প্রতীক খুব খেয়েছো, এবার আগামী দিনে ছাগল গরুতে খাবে এই জোড়া ফুল, ছাগল গরুতে খাইব। তৃণমূলের ঠান্ডা বলাবার লোক থাকবে না 25শে এপ্রিল 2026-এর পর। 25শে এপ্রিলের মধ্যে 18তম বিধানসভার ভোট হয়ে যাবে। আর সেদিন যা রেজাল্ট আসবে, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে রিমোট কন্ট্রোল চাবি থাকবে, চাবি। যেই সরকারে আসুন, হুমায়ুন কবিরকে দরকার হবে, তার এমএলএদের সংখ্যাকে সাপোর্ট লাগবে, বিনা সাপোর্টে হবে না। এটা আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে, মুসলমান ভাইদের 80টা ভোট পেলেই আমি 100টা সিট নিয়ে বিধানসভায় যাব। 80, 20টা পাতাখোর, গেজাখোর, হিরোইনখোর, তারপরে মুনাফেকের দল আছে, তাদের ভোট দরকার নেই। 20টা তারা বিরোধিতা করুক, 20টা তারা তৃণমূলের ঝান্ডা বয়ে দাঁড়াক। 80টা ভোটার আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে আগামী দিনে আপনাদের কাছে এটা আশা করতে পারি। তো আপনারা সাপোর্ট দেবেন তো? এই হরিয়ার পাড়ায় আমাদের দলের প্রার্থীকে আপনাদের সাথে আলোচনা করে প্রার্থী দেব। যদি আইএসএফ এই সিটটা আমার সঙ্গে চেয়েছে, আইএসএফ এর সাথে যদি জোট হয়, তাহলে কি হবে জানি না। আমি মাত্র 22টার ভিতরে 5টা সিট ডিক্লেয়ার করেছি, আর এখন 17টার ভিতরে সিপিএম এর জন্য 4টে আর আইএসএফ এর জন্য 2টো, 6টা সিট আমি ওদের ধরে রেখেছি। সেটা কোথাকার হবে, কোন সিট হবে, জলঙ্গি হতে পারে, দমকল হতে পারে, হরিয়ারপাড়া হতে পারে, নবগ্রাম হতে পারে, শামশেরগঞ্জ হতে পারে। হয়ে যাক 1 ফেব্রুয়ারি এইভাবে হরিয়ারপাড়া থেকে আমি বাস দিব, আপনাদেরকে ব্রিগেড ময়দানে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য 1 ফেব্রুয়ারি রবিবার, তারপরের দিন থেকে
মাধ্যমিক পরীক্ষা, কাজেই আমি এনওসি পেয়ে যাব ডিফেন্সের কাছে। 6 তারিখে ডিফেন্সের কাছে এনওসির জন্য অ্যাপ্লিকেশন করেছি। 13 তারিখে দেওয়ার কথা ছিল, আমি গেছিলাম। 13 তারিখে যে অফিসার সাইন করে দেবে তিনি হঠাৎ অসুস্থ, তাই 16 তারিখ কালকে আমি বাবরি মসজিদের কাছে জুম্মা নামাজ পড়া হবে না, আমাকে ডিফেন্সের অফিসারদের কাছে কলকাতায় নিউ মার্কেটে নামাজ পড়ে 1:15-তে ডিফেন্সের অফিসে যাব, এনওসি তুলব, কলকাতার পুলিশ কমিশনারকে 1 ফেব্রুয়ারির জন্য পারমিশন চাইব। দিলেও হবে সভা, না হলেও হাইকোর্টে যাব। হাইকোর্ট গিয়ে সভা করার অধিকার হাইকোর্টের সঙ্গে নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘণ্টা 1 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দান থেকে এই হুমায়ুন কবির আওয়াজ দেবে। তার সঙ্গে কে কে জোটে থাকবে আপনারা সেই দিন দেখতে পাবেন। মিডিয়া বন্ধুরাও সেদিন ক্যামেরা তাক করে রাখবেন ওই ব্রিগেড ময়দানের ডায়াসে। 500 লোকের ডায়াসে বসার জায়গা থাকবে, 500 নেতা কর্মীর ডায়াসে বসার জায়গা থাকবে। জানি আপনাদের সহকর্মী সঞ্চালক বলছে, আমি জানি বিষয়টা। একটা গরিব মানুষ টোটো চালিয়ে খাচ্ছে। দেখুন, টোটো কোম্পানির সঙ্গে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আত্মীয়, আর শিলাশিস চক্রবর্তী হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টার। এরা যোগ সাজস করে এক একটা টোটো চালকের সঙ্গে 15,000 16,000 করে টাকা নিচ্ছে। একটা গাড়ির রেজিস্ট্রেশনের টোটো 3 চাকা গাড়ি ম্যাক্সিমাম খরচ হলে 2,000 টাকা হওয়া উচিত। আর যদি ট্যাক্স লাগায় মাসে 100 করে, তাহলে 1200 2000 কত হয়? 3200। নিচ্ছে কত? 15,000 16,000। তলায় তলায় দেখেন না ওই যে 75% আর 25% ভাগ তৃণমূলের নেতৃত্বরা বলে দিচ্ছে ক্যাডারদের 100 টাকা তুলো, 75 টাকা তোমরা খাও, 25 টাকা আমাদের কোথাও। সেই হিসাবে টোটোওয়ালাদেরও গর্তন কাটছে। টোটো চালক ভাইরা কেউ তৃণমূলের জোড়া ফেলে ভোট দেবেন না, আমাদের প্রতীকে ভোট দিবেন। আমরা যে প্রতীকে প্রার্থী করবো সেই প্রার্থীকে একবার সুযোগ দিয়ে রাখেন। ন্যায় যদি না পান, সুবিচার যদি না পান, ন্যায্য অধিকার যদি না পান, আবার পরের ভোটে আমাদের বিরুদ্ধে ভোট দিবেন, বিরুদ্ধে ভোট দিবেন। কোনো সময় বলবো না যে অন্যায় করবো আবার আপনারা সাপোর্ট দেন। তাই আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু হরিয়ারপাড়ার সূচনা করলাম 2026-এর 15ই জানুয়ারি। 17 তারিখে ডোমকল জনকল্যাণ মাঠে, আর রাজপুত্র পিসির ভাইপো বহরমপুরে আসছে। আমি এই হরিয়ারপাড়ার মানুষকেও বলবো, আজকে যারা এসছেন যত গাড়ি লাগবে দেব, ওই ডোমকলের জনকল্যাণে যেতে হবে। আমার একটাই চ্যালেঞ্জ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যে প্রান্তে মিটিং করবে তার 48 ঘন্টার মধ্যে তাকে জবাব দেওয়ার জন্য ডবল লোক নিয়ে তার জবাব দেব। সবাই ভালো থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হরিয়ারপাড়ার মানুষ জিন্দাবাদ। সবাই আপনারা ভালো থাকুন, নমস্কার। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার পরিবর্তনের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঝটিকা কাল বৈশাখী হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ।